আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নেসা চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ। আশা করি সবাই ভালো আছো। আজ আমি একটি নতুন অধ্যায় শুরু করছি। অধ্যায়টি হচ্ছে আমাদের উদ্ভিদবিদ্যা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীব বা মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম কি? মাইক্রো শব্দটা থেকে আমরা বুঝতে পারছি অতি ক্ষুদ্র ছোট কিছু জীব সত্তাকে বোঝাচ্ছি, যাদের আকার আকৃতি এতই ক্ষুদ্র যে যাদেরকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায়, কিন্তু খালি চোখে মোটেও দেখা যায় না। অর্থাৎ খালি চোখে দেখা যায় না এইরূপ অতি ক্ষুদ্র কিছু জীব সত্তা নিয়ে আজ আমি আলোচনা করবো, বা জীব সত্তাগুলো নিয়েই আলোচনা করা হয়েছে আমাদের চতুর্থ অধ্যায় অণুজীব অধ্যায়টিতে। মূলত ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যাকনিটিস, তারপর রয়েছে প্লাজমা, এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলোই হচ্ছে আমাদের মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজম। এদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে কখনো কখনো এদের বৈশিষ্ট্যের কারণে এদেরকে আমরা না উদ্ভিদ জগতে এদের স্থান দিতে পেরেছি, না প্রাণী জগতে স্থান দিতে পারি। যেমন অ্যামিবা, এরকম কিছু জীব সত্তা রয়েছে আমাদের জীব জগতে যাদেরকে স্পেসিফিকলি কিছু আলাদা বৈশিষ্ট্যের কারণে এদেরকে উদ্ভিদ এবং প্রাণী জগতে কোথাও এদেরকে সুস্পষ্টভাবে স্থান দেওয়া যায়নি। তাই এদেরকে আলাদা করে একটা নতুন শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদেরকে বলা হচ্ছে মাইক্রো অর্গানিজম। এবং যে শাখায় বিজ্ঞানের যে শাখায় এদের নিয়ে আকার আকৃতি নিয়ে গবেষণা করা হয়, আকার আকৃতি, প্রকৃতি, নেচার, এদের রাসায়নিক সংগঠন, এদের বংশবৃদ্ধি, এই সমস্ত কিছু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি। এই মাইক্রোবায়োলজিতেই এদেরকে স্থান দেওয়া হয়েছে অণুজীব হিসেবে। আজ আমি আলোচনা করব ভাইরাস নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে একটি ভাইরাস এঁকেছি, ভাইরাসের গঠন সম্পর্কে। তার আগে আমি একটু বলি যে ভাইরাস শব্দটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারবো, শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। সম্প্রতি যে করোনা ভাইরাসে আমরা বিশ্বব্যাপী সংক্রমণ ঘটেছে করোনা ভাইরাসে, এটা আমাদের জন্য এই ভাইরাসটি নতুন। এবং এই ভাইরাসের সংক্রমণ এবং সতর্কতা অবলম্বন করতে গিয়ে যে বিশ্বব্যাপী আইসোলেশন বা লকডাউন মেনটেন করা হয়েছে, যার বাস্তব অভিজ্ঞতার কারণেই আমরা কম বেশি শিক্ষিত সবাই কিন্তু এই ভাইরাস যাদের ধারণা আছে নাই, সবাই কিন্তু এই ভাইরাস সম্পর্কে একটু হলেও সম্যক ধারণা লাভ করেছে। ভাইরাসের কথা বলতে গেলে ভাইরাস শব্দটি থেকেই বলি যে ভাইরাস কি? ভাইরাস এমন একটি অণুজীব, এমন একটি জীবসত্তা, এমন একটি সত্তা, জীবসত্তাও বলা যায় না, এটা এমন একটি সত্তা যার মধ্যে উদ্ভিদ এবং প্রাণী উভয়ে, যাকে আমি উদ্ভিদ প্রাণীতে স্থান দিতেই পারি না, এমনকি জীব এবং জড় হিসেবে আলাদা করে চিহ্নিত করতে পারি না। এর মধ্যে জীব এবং জড় বৈশিষ্ট্য সমানভাবে সুস্পষ্ট, যার কারণে একে আলাদা করে আমরা জীবও বলতে পারছি না, আবার জড়ও বলতে পারছি না। এবং এর মধ্যে এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসায়নিক সংগঠনের ক্ষেত্রে কিছু সুগঠিত বা চিহ্নিত কিছু রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত, এবং এর কিছু আবার জীবীয় বৈশিষ্ট্যের কারণে বংশবৃদ্ধি ঘটায়, আকার আকৃতি রয়েছে। এই সমস্ত কারণে একে আসলে আমরা সম্পূর্ণ আলাদা একটা ইউনিক একটি বৈশিষ্ট্য নিয়ে ভাইরাস পৃথিবীতে আবির্ভূত হয়েছে। ভাইরাস ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, কত আকার আকৃতি হতে পারে? আমরা মাইক্রোমিটার, ম্যানোমিটার, ন্যানোমিটার, মাইক্রন সম্পর্কে জানি, আমরা এই পরিমাপগুলো সম্পর্কে জানি। 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগকেই বলা হয় ন্যানোমিটার বা 1 মাইক্রন। ঠিক তেমনি ভাইরাসের আকার বা দৈর্ঘ্য সাধারণত দেখা যায় 12 ন্যানোমিটার বা মাইক্রন থেকে শুরু করে 300, সর্বাধিক 300 মাইক্রন পর্যন্ত হতে পারে, এবং এর প্রস্থ বা গড় বেশ হতে পারে 8 থেকে 300 মাইক্রন। অতি ক্ষুদ্র, একে খালি চোখে মোটেও দেখা যায় না, এবং একে মাইক্রোস্কোপে অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপের নিচে একে অণুবীক্ষণ যন্ত্রের নিচে একে চিহ্নিত করা যায়। তবে ভাইরাসকে সর্বপ্রথম আমাদের ভাইরাস সৃষ্টির পূর্ব থেকে ভাইরাস ছিল, কিন্তু কখনো একে আলাদা সত্তা হিসেবে চিহ্নিত করা যায়নি। সর্বপ্রথম 1796 সালে গুটি বসন্ত রোগের আবির্ভাব ঘটে, এবং তখন এই রোগের কারণ হিসেবে একটি রাসায়নিক সত্তাকে বা জীব সত্তাকে চিহ্নিত করা হয়। অর্থাৎ সর্বপ্রথম গুটি বসন্ত রোগের জন্য দায়ী জীবাণুকে সর্বপ্রথম 1796 সালে
এটি একটি বিশেষ সত্তা হিসেবে তাকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে 1886 সালে অর্থাৎ 1886 তখন টিএমভি ভাইরাসকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে 1901 তখন মানুষের মধ্যে পিতরোগের আবির্ভাব ঘটে। পিতরোগের আবির্ভাবের কারণে পিতরোগের জন্য দায়ী ভাইরাস ইয়েলো ফিভার ভাইরাসকে চিহ্নিত করা হয় বা দায়ী জীবাণুটিকে একটি রাসায়নিক সত্তা হিসেবে চিহ্নিত করা হয়। এর আগে একটু বলি টিএমভি সম্পর্কে একটু বলি। টোবাকো মোজাইক ভাইরাস সাধারণত 1886 সালে দেখা যায় তামাক গাছগুলোর পাতায় কোনো একটি বিশেষ রোগের বা জীবাণু সংক্রমণের কারণে পাতাগুলো কুকড়ে যাচ্ছে বা ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে এবং পরবর্তীতে গাছটা মরে যাচ্ছে। এই ধারণা থেকে বিশেষ কোনো রাসায়নিক বা জীবসত্তার সংক্রমণ ঘটেছে বলে ধারণা করে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে 1886 সালে একেবারে সুস্পষ্টভাবে একটি ধারণা লাভ করা হয় যে টোবাকো বা তামাক গাছের মধ্যে সংক্রমণকৃত বা সংক্রমণকারী একটি বিশেষ জীবসত্তা রয়েছে যাকে আমরা টিএমভি বলে চিহ্নিত করেছি। পরবর্তীতে 1951 সালে সায়ানোফার্জ ভাইরাসকে চিহ্নিত করা হয় এবং এ সম্পর্কে গবেষণা ইতিমধ্যে প্রাপ্ত সকল ভাইরাস সম্পর্কে গবেষণা চলতে থাকে সমান্তরে এবং 1884 সালে এইচআইভি ভাইরাস সম্পর্কে ধারণা লাভ করা হয়। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে একে চিহ্নিত করেন এবং সুস্পষ্ট ধারণা দেন। এর পরবর্তীতে 1889 সালে সর্বপ্রথম হেপাটাইটিস বি, আমাদের যকৃত একটি রোগ হেপাটাইটিস সি, এই রোগ অর্থাৎ জন্ডিস রোগের জন্য দায়ী একটি অণুজীবের প্রকরণ হেপাটাইটিস সি কে চিহ্নিত করা হয় এবং সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা হয়। এই যে বিজ্ঞানীদের ধারাবাহিক চিহ্নিতকরণ এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে গবেষণা এবং পর্যালোচনা চলছে, তার মাধ্যমে এই প্রতিটি অণুজীব বা ভাইরাসগুলোকে চিহ্নিতকরণ, পরবর্তীতে দীর্ঘমেয়াদী গবেষণা পর্যালোচনা এবং তার ভিত্তিতে যে সিদ্ধান্ত, এর মাধ্যমে ভাইরাস সম্পর্কে এই সমস্ত অণুজীবগুলোকে একটি নির্দিষ্ট অণুজীব বা প্রকরণের আন্ডারে আনা হয় যাদেরকে আমরা ভাইরাস বলছি এবং ভাইরাস সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পাওয়া যায়, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্ট কিছু ক্রাইটেরিয়া আমরা নির্ধারণ করতে সক্ষম হই। এই দীর্ঘমেয়াদী গবেষণার ভিত্তিতে ভাইরাসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো সুস্পষ্ট হয়েছে তার মধ্যে জীবীয় বৈশিষ্ট্য রয়েছে এবং জড় বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে আমি একটু আলোচনা করছি ভাইরাসকে আমরা এই দীর্ঘমেয়াদী গবেষণা শেষে ভাইরাসকে যে আমরা চিহ্নিত করেছি সেই ভাইরাসের ক্ষেত্রে একটু বলে থাকি। যেমন ধরো ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাসকে ক্যালাসিত করা যায়, ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়, সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে সেন্ট্রিফিউজ করা যায়, তাকে একটি সাসপেনশন তৈরি করা যায়, তার মধ্যে তলানি সৃষ্টি করা যায়, তাকে আবার বিভিন্ন ধরনের এছাড়াও নানাভাবে একে ব্যাপন প্রক্রিয়াও একে ব্যাপন প্রক্রিয়ার ভিতর দিয়েও চালনা করা যায়। এরকম বেশ কিছু জড় বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান। এটি একেবারে জড় বস্তুর মতোই বালি, কণা, পানিতে, বায়ুতে, মাটিতে সর্বত্র বিরাজমান, তাপমাত্রায়ও এটি সহ্য করতে পারে এবং একটা সহনীয় মাত্রা একটা তাপমাত্রা সহ্য করতে পারে এবং একটি দীর্ঘদিন ধরে শীতলীকরণ অবস্থায় দীর্ঘদিন ধরে অপরিবর্তিত অবস্থায় থাকতে পারে। সুতরাং এই সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা একে জড় হিসেবে চিহ্নিত করতে পারি। একে আমরা যদি একেবারে সুস্পষ্ট জীব বলতে চাই তাহলে কিন্তু এই জীবের বৈশিষ্ট্যের মধ্যে এখানে বেশ কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে কোনো কোষ নেই, এটা সম্পূর্ণ অকোষীয় একটি জীবসত্তা বা অকোষীয় একটি সত্তা যার মধ্যে কোনো জীব বা কোষের কোনো বৈশিষ্ট্য নেই। কোষ নেই যার কারণে কোনো কোষ প্রাচীর নেই, রাইবোজোম নেই, মাইটোকন্ড্রিয়া নেই। সুতরাং এটি একটি কোষ নয়, এটিকে পুরোপুরি একটা কোষও বলা যাচ্ছে না। আবার এটি ঠিক একেবারে জড়বস্তুর মতো যুগ যুগ ধরে বা দীর্ঘ সময় ব্যাপী বায়ুতে, মাটিতে, পানিতে সহনীয় তাপমাত্রায় বা খুব নিম্ন তাপমাত্রায় শীতলীকরণ অবস্থায় দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারে, অপরিবর্তিত অবস্থায় থাকতে পারে, সুতরাং এটাকে জড়বস্তু বলা যায়। আবার এক্ষেত্রে এটা আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরেন এটা এই ক্ষেত্রে কোনো রাসায়নিক দ্বারা রাসায়নিক পদার্থ প্রয়োগ করে এর মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। আবার যদি এটা জীব সত্তা নিয়ে আলোচনা করি তাহলে দেখা যায় যে এটি
একটি প্রাণী দেহের বা একটা জীব দেহের অভ্যন্তরে প্রবেশ করা মাত্রই এটি প্রাণীর মতো বা জীবের মতো আচরণ করা শুরু করে। আমি আবারও বলছি বিষয়টি, যে এটি একটি জীব দেহ ছাড়া মাটিতে, পানিতে, বায়ুতে সর্বত্রই জড়বস্তুর মতো যুগ যুগ ধরে অপরিবর্তনীয় অবস্থার মতো ছিল, ঠিক সেটিই কিন্তু আবার একটি জীব দেহের অভ্যন্তরে প্রবেশ করার সাথে সাথে একটি জীবের মতো আচরণ করা শুরু করে। এটা রাসায়নিকভাবে জড় বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। এটা রাসায়নিকভাবে এটা অপরিবর্তনীয়, প্রোটিন এবং লিপিড নিয়ে গঠিত। কিন্তু প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। প্রোটিনও আছে, লিপিড আছে এবং নিউক্লিক অ্যাসিড আছে। কিন্তু প্রাণীর ক্ষেত্রে আসলে দেখা যায় যে এটি প্রাণী বা জীব বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখা যায় যে এটি একটি প্রাণী দেহের ভিতর বা জীব দেহের ভিতর প্রবেশ করার সাথে সাথে এটির আকার দৈহিক বৃদ্ধি ঘটে, বংশবৃদ্ধি ঘটায়। এর ভেতরে ডিএনএ আছে, ডিএনএ বা অথবা আরএনএ। ডিএনএ আরএনএ একসাথে থাকে না, কিন্তু ডিএনএ অথবা আরএনএ আছে। এবং এই ডিএনএ আরএনএ এটার পুরোপুরি জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। এটা দেহের বাইরে একটি প্রতিরক্ষামূলক আবরণ আছে। আবার দেখা যাচ্ছে এটি মিউটেশন সংখ্যা বৃদ্ধি তো ঘটাতে পারে, সময়ের সাথে পরিবর্তন করে সে এখানে মিউটেশন ঘটাচ্ছে, এখানে ভেরিয়েশন ঘটায় এবং নতুনত্ব সৃষ্টি করে। তারপরে এই ক্ষেত্রে এখানে ক্রসিং ওভারও হয়। তাহলে দেখা যাচ্ছে এই জীব সত্তাটি বা রাসায়নিক সত্তাটির মধ্যে আবার জীবীয় বৈশিষ্ট্যগুলো একেবারে সুস্পষ্ট। অনেকটা এটা জীবের মতোই কাজ করে, সংখ্যা বৃদ্ধি ঘটাচ্ছে সময়ের সাথে সাথে। এবং এটার পরবর্তী জেনারেশনও সে এই ভাইরাস থেকে একেবারে অপরিবর্তনীয় নতুন একই জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন নতুন ভাইরাস তৈরি হচ্ছে, দ্রুত বংশবৃদ্ধি ঘটাতে পারে, মিউটেশন ঘটাতে পারে। সুতরাং এইটির মধ্যে জীবের বৈশিষ্ট্য সুস্পষ্ট, এট এ টাইম এটার মধ্যে জড় বৈশিষ্ট্য সুস্পষ্ট। এই জীব এবং জড় বৈশিষ্ট্য নিয়ে এটা জীব জগতে বা বিজ্ঞানের অবস্থা একেবারে ভিন্ন অবস্থা নিয়েছে। অর্থাৎ এটি একটি জীব এবং জড় সেতু বন্ধনকারী একটি রাসায়নিক সত্তা মাত্র। এই বৈশিষ্ট্যগুলো এই টপিকসটার উপর এভাবে ভাইরাসের অবস্থান সম্পর্কে একটা খুব সাধারণ বোর্ড কোয়েশ্চেন হচ্ছে, ভাইরাস জীব না জড়? তোমার মতামত ব্যক্ত করো। বা ভাইরাস জীবও নয়, জড়ও নয়, এর জীবজগতে বা বিজ্ঞানের অবস্থান একেবারে ভিন্ন বা নতুন একটি অবস্থান নিয়েছে। এরকম করে তোমার অভিমত ব্যক্ত করো, তুমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দাও, বিশ্লেষণ করো। এভাবে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এই প্রশ্নটা খুব কমন একটি বোর্ড কোয়েশ্চেন। তোমরা প্রশ্নটা ভালো করে বইয়ে পড়ে নেবে এবং তৈরি করে নেবে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটি ভাইরাসের চিত্র এঁকেছি। এখানে এটি দেখতে করোনা ভাইরাসের মতো মনে হলো, এটা আসলে করোনা ভাইরাস নয়, এটা হচ্ছে HIV ভাইরাস। আমাদের বেশ পূর্বে একেবারে 1884 সালে এটা সর্বপ্রথম এটার আকার আকৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা হয় এবং এটি মাইক্রোস্কোপের নিচে চিহ্নিত করার পর এটা রাসায়নিক সংগঠন বা গঠন সম্পর্কে আমাদের বিজ্ঞানীরা একটি সুস্পষ্ট ধারণা দেন এবং এরকম একটা চিত্র আমরা তার গঠন সম্পর্কে চিত্র একটা পেয়ে থাকি বা জানতে পারি। দেখতে পাচ্ছ ভাইরাসটিকে বোর্ডে আঁকা, তোমাদের বইও আছে। ভাইরাস অনেক ধরনের হতে পারে। আমি একটা এখানে গোলাকৃতি HIV ভাইরাসের কথা গঠন নিয়ে আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ এই ভাইরাসটির চারপাশে কতগুলো গোলাকৃতি স্পাইক আছে। এই স্পাইকগুলো সম্পূর্ণ প্রোটিনের তৈরি এবং এখানে একটি কালো আবরণ দেখতে পাচ্ছ। তোমরা কালো আবরণ দেখতে পাচ্ছ 2 স্তরে। এই কালো আবরণটাও প্রোটিনের তৈরি এবং ভেতরে যে একটি কেন্দ্রীয় অংশ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ভাইরাসকে যদি আমরা রাসায়নিকভাবে বা গঠনগতভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো মূলত ভাইরাসের ক্ষেত্রে বাইরের দিকে দ্বিস্তরে কি রয়েছে, প্রোটিন আবরণ রয়েছে। প্রোটিন অণুগুলো পরপর সজ্জিত হয়ে বেশ কয়েক স্তরের আবরণ তৈরি করে থাকে, বেশ কয়েক স্তরের বহি আবরণ তৈরি করে থাকে, ক্যাপসিড আবরণ তৈরি করে। এই আবরণকে বলা হচ্ছে ক্যাপসিড আবরণ। আমি আবারও বলছি, ভাইরাসের দেহের চারপাশে প্রোটিন অণুগুলো পরপর সজ্জিত হয়ে একটি আবরণ তৈরি, বহি আবরণ তৈরি করে। এই আবরণটিকে বলা হচ্ছে ক্যাপসিড আবরণ। ক্যাপসিড আবরণ তৈরির সময় প্রোটিন অণুগুলো কতগুলো ইউনিট বা সাব ইউনিট গঠন করে কাজ করে থাকে। অর্থাৎ কতগুলো বিশেষ ধরনের প্রোটিন অণু বা বিশেষ গঠনের প্রোটিন অণুগুলো একত্রিত হয়ে একটা ইউনিট গঠন করে, যাতে কতগুলো সাব ইউনিট আছে সেই ইউনিট এবং সাব ইউনিট গুলো পরপর সজ্জিত হয়ে
এই সাব ইউনিট গুলোকে ক্যাপসোমিয়ার বলা হয়। এই ক্যাপসোমিয়ার গুলো পরপর সজ্জিত হয়ে এই ক্যাপসিড আবরণ বা প্রোটিনের আবরণটি গঠন করে থাকে। এর বাইরের দিকে যে স্পাইকের মতো কতগুলো অণু দেখতে পাচ্ছ, এগুলো প্রোটিন। তবে এই প্রোটিনগুলো অনেক কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে বহি আবরণ নাই, আবার কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে কিছু অন্য ধরনের প্রোটিন এসে স্পাইক বা কোনো আলাদা একটা বহি আবরণ গঠন করে থাকে। অর্থাৎ ভাইরাসের একটি ক্যাপসিড আবরণ ছাড়াও তাদের কখনো কখনো একটা বহি আবরণ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু অত্যাবশ্যকীয় ভাবে থাকবে একটি প্রোটিনের তৈরি একটি ক্যাপসিড আবরণ এবং একটা ক্যানজিও কোড, যেটা জেনেটিক বস্তু হিসেবে কাজ করছে। এই ক্যানজিও কোডটি মূলত হয় ডিএনএ নয় আরএনএ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হিসেবে হয় ডিএনএ থাকবে নয় আরএনএ। ভাইরাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে ডিএনএ এবং আরএনএ কখনো একসাথে থাকে না, হয় ডিএনএ থাকে না হয় আরএনএ থাকে। কেন্দ্রীয় বস্তু হিসেবে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে থাকে যে কেন্দ্রীয় কোড, যেটি হচ্ছে ডিএনএ অথবা আরএনএ। মূলত যখন এই ভাইরাসগুলো কোনো জীব সত্তার ভিতরে, আমি আবারও বলছি, ভাইরাস যখন কোনো জীব সত্তার দেহে অ্যাটাচ হয়ে থাকে, তখন এই স্পাইক বা ক্যাপসিড আবরণটার মধ্যে কোথাও একটা অ্যাক্টিভেটর সাইট আছে, যেটা একটা উদ্ভিদ বা বিশেষ ধরনের উদ্ভিদ প্রাণী দেহের সাথে সংলগ্ন হয়, রিসেপ্টর সাইট দ্বারা সংলগ্ন হয়। আমি একটু পরে তাতে যাচ্ছি। তখন এই বহি আবরণ বা ক্যাপসিড আবরণটা দূরীভূত হয়ে যায় এবং ভেতরে যে কেন্দ্রীয় কোড, যেটা ডিএনএ অথবা আরএনএ, সেটাই মূলত উদ্ভিদ বা প্রাণী দেহের অভ্যন্তরে প্রবেশ করে এবং সংখ্যা বৃদ্ধি ঘটায়। এর বহি আবরণ যে প্রোটিনের ক্যাপসিড আবরণ, সেটা মূলত তাদের দেহ গঠনের জন্য সুরক্ষাকারী বেষ্টনী হিসেবে কাজ করে থাকে। তবে এটি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা জীবীয় বৈশিষ্ট্য সংরক্ষণে কোথাও তেমন কোনো প্রভাব ফেলে না। এটি জীবদেহের বাইরে থেকে যে শুধুমাত্র কেন্দ্রীয় ডিএনএ বা আরএনএটি জীবদেহের ভিতরে প্রবেশ করে, জীবদেহের কোষের ভিতরে প্রবেশ, বিশেষ কোনো কোষের ভিতরে প্রবেশ করে সেটি সেই কোষের সাথে ডিএনএর সাথে একীভূত হয়ে ডিএনএ এবং আরএনএ, ডিএনএ অথবা আরএনএটা কোষের উদ্ভিদ বা প্রাণী দেহের বিশেষ কোনো কোষের ডিএনএ বা আরএনএর সাথে একীভূত হয়ে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং নিজের মতো আবার প্রোফাইল তৈরি করে সে জীবদেহ থেকে বের হয়ে আসে। এবং এক্ষেত্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করার প্রবণতা এবং হার খুবই বেশি এবং খুব দ্রুত। খুব যে কোনো উদ্ভিদ বা প্রাণী দেহকে সংক্রমণ করার সাথে সাথে খুব দ্রুত তার সংখ্যা বৃদ্ধি করে নিতে পারে এবং ওদের ডিএনএ এবং আরএনএ সংখ্যা বৃদ্ধি করার পর সে প্রয়োজনীয় প্রোটিন জীবদেহ থেকে নিয়ে আবার আবরণ তৈরি করে, ক্যাপসিড আবরণ তৈরি করে বাইরে বের হয়ে আসতে পারে বা ওই দেহের অন্যান্য কোষগুলোকে সংক্রমণ ঘটাতে পারে। এক্ষেত্রে ভাইরাস কিভাবে সংক্রমণ ঘটায়, এক্ষেত্রে আমি 2-4টা কথা বলতে চাই। দেখা যায় সাধারণত যে ভাইরাসটি আমাদের সর্দি কাশির জন্য, ইনফ্লুয়েঞ্জা যেমন সর্দি কাশি রোগ সৃষ্টির জন্য দায়ী, সেই ভাইরাসটা আমাদের সাধারণত কোথায় সংক্রমণ ঘটাচ্ছে? শ্বাসনালীতে সংক্রমণ ঘটাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে ভাইরাসটি আমাদের ত্বকের কোনো অ্যালার্জি তৈরির ক্ষেত্রে বা ত্বকের কোনো রোগ সৃষ্টির জন্য দায়ী, সেটা শুধুমাত্র আমাদের দেহের বহি আবরণ এপিথেলিয়াল কোষে সংক্রমণ ঘটাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এই ভাইরাসটি পাখির ক্ষেত্রে, যেমন বার্ড ফ্লু সাধারণত পাখির ক্ষেত্রে সংক্রমণ ঘটায়, সেই ভাইরাসে শুধুমাত্র পাখিকে সংক্রমণ ঘটাচ্ছে, মানুষকে নয় বা অন্য কোনো জীবজন্তুকে নয়। আবার দেখা যাচ্ছে যে ভাইরাসটি শুধুমাত্র বানরের দেহে সংক্রমণ ঘটায়, যেমন হচ্ছে ইয়েলো ফিভারের কথা বলেছিলাম একটু আগে, সেটি কিন্তু আর মানুষের দেহে আসে। অ্যানথ্রাক্স গরুর দেহে সংক্রমণ ঘটায়, কিন্তু এটি মানুষকে সংক্রমণ ঘটায় না। তাহলে দেখা যাচ্ছে বিশেষ ধরনের ভাইরাস বিশেষ ধরনের জীবদেহকে সংক্রমণ করতে পারে। এই বিষয়টিকে নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা করে একটি সিদ্ধান্তে এসেছেন, সেটি হচ্ছে ভাইরাসের দেহের যে ক্যাপসিড আবরণ গঠনের জন্য যে ক্যাপসোমিয়ার বা সাব ইউনিট গুলো আছে, সেই সাব ইউনিট গুলো গঠনের সময় উদ্ভিদের দেহে কোথাও কোথাও ক্যাপসিড আবরণের কোথাও কোথাও সক্রিয় স্থান বা অ্যাক্টিভেটর সাইট গঠিত হয়ে যায়। আমি আবারও বলছি, সক্রিয় স্থান বা অ্যাক্টিভেটর সাইট গঠিত হয়ে যায়। সেই অ্যাক্টিভেটর সাইট গুলোই কোনো বিশেষ ধরনের জীবদেহে বিশেষ ধরনের কোষগুলোর সাথে অ্যাক্টিভেট হতে পারে বা অ্যাটাচ হতে পারে বা রিসিভ হতে পারে। তাহলে এক্ষেত্রে আমি একটু খেয়াল করে দেখি, শুধুমাত্র যেগুলো পাখিকে সংক্রমণ ঘটায় সেগুলো সেই ভাইরাসের অ্যাক্টিভ সাইটগুলো সেই বিশেষ প্রজাতির প্রাণীর সাথেই অ্যাটাচ হতে পারে এবং সে প্রাণী দেহে বিশেষ কোষে তার রিসেপ্টর সাইট রয়েছে। ঠিক একইভাবে যেটি বার্ড ফ্লুর জন্য দায়ী যে ভাইরাস, সেটি বার্ড ফ্লু জন্য দায়ী যে ভাইরাসটি, সেই ভাইরাসটি কিন্তু পাখির দেহে বিশেষ কিছু কোষে
কি হতে পারে, অ্যাটাচ হতে পারে বা রিসিভ হতে পারে, অর্থাৎ ওই কোষে এই ভাইরাসের জন্য একটা রিসেপ্টর সাইট রয়েছে। ঠিক তেমনি অ্যানথ্রাক্সের ক্ষেত্রেও বলতে পারি আমরা যে গরুর দেহের বিশেষ কিছু কোষে অ্যানথ্রাক্স ভাইরাসের রিসেপ্টর সাইট রয়েছে। আমাদের দেহে ত্বকে রোগ সৃষ্টিকারী ভাইরাসটি কিন্তু শ্বাসনালীতে গিয়ে কখনো সংক্রমণ ঘটাতে পারবে না, কারণ তার সংক্রমণ ঘটানোর জন্য বা আমাদের দেহে অ্যাটাচ হওয়ার জন্য যে অ্যাক্টিভেটর সাইট রয়েছে তার রিসেপ্টর সাইট হচ্ছে আমাদের দেহে ত্বকের এপিথেলিয়াল কোষ। একইভাবে যেই ভাইরাসগুলো বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো আমাদের সর্দি কাশির জন্য দায়ী, আমাদের শ্বাসনালীতে রোগ সৃষ্টি করে থাকে, সেই ভাইরাসগুলো মূলত আমাদের শ্বাসনালীতে অবস্থিত বিশেষ কোষগুলোর সাথেই সংশ্লিষ্ট, অর্থাৎ বিশেষ সেই কোষেই তাদের রিসেপ্টর সাইট রয়েছে। যেমন করোনা ভাইরাস শুধুমাত্র আমাদের শ্বাসনালীর ক্ষেত্রে ফুসফুসে অবস্থান করে ফুসফুসের কোষগুলোকে ফ্লুইড দ্বারা, অর্থাৎ ফুসফুসের ভেতরে অ্যালভিউলাসের প্রাচীরকে তারা সংক্রমণ করে মিউকাস নিঃসরণ করে ফ্লুইড দিয়ে পূর্ণ করে দেয়। অ্যালভিউলাসের আর অক্সিজেন বা বায়ু প্রবেশ করতে পারে না, আমরা শ্বাসকষ্টে ভুগি। এইভাবে ফুসফুসে অধিকাংশ কোষগুলোকে যখন তারা ফ্লুইড দিয়ে পূর্ণ করে দেয়, অর্থাৎ অ্যালভিউলাসকে যখন ইনঅ্যাক্টিভ করে দেয়, অকার্যকর করে দেয়, তখন আমরা বলি যে আমাদের ফুসফুস এত % বা এত শতকরা এত ভাগ ইনফেক্টেড হয়েছে, এবং শ্বাসকষ্ট এর একটি সাধারণ উপসর্গ। কেন এই শ্বাসকষ্ট? যেহেতু ফুসফুসে অ্যালভিউলাস যেগুলো বায়ুপূর্ণ থাকে, আমাদের বাইরে থেকে অক্সিজেনটাকে গ্রহণ করে থাকে, রক্তের মাধ্যমে দেহে প্রত্যেকটা কোষে পৌঁছায়, কোষ থেকে আবার কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে বাইরে বের করে দেয়। তাহলে অ্যালভিউলাস সার্বক্ষণিক কর্মক্ষম একটি শ্বসন অঙ্গ, যেখানে আমাদের এটাকে শূন্য থাকা খুবই অত্যাবশ্যক, যাতে আমরা সেটি সারাক্ষণই অ্যালভিউলাস সারাক্ষণ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে পারি। কিন্তু করোনা ভাইরাস ইনফেক্টেড হওয়ার পর করোনা ভাইরাস যদি ফুসফুসে গিয়ে পৌঁছে, করোনা ভাইরাসের কাজই হচ্ছে কি আমাদের ওপেন সাইটগুলো দিয়ে দেহে প্রবেশ করা, যেমন নাক মুখ এর মাধ্যমে দেহে ওপেন সাইটগুলো দিয়ে আমাদের দেহ বা চোখের মাধ্যমে আমাদের দেহের ভিতরে প্রবেশ করা, এবং তার রিসেপ্টর সাইট রয়েছে শুধুমাত্র কোথায়? আমাদের ফুসফুসের এপিথেলিয়াল কোষ। আমি আবারও বলছি অ্যালভিউলাসের এপিথেলিয়াল কোষ। তাহলে অ্যালভিউলাসের কোষে যখন এই ভাইরাসের রিসেপ্টর সাইট রয়েছে, তখন কোনোভাবে করোনা ভাইরাস যদি আমাদের নাক এবং মুখের মাধ্যমে কণ্ঠনালী বা অন্ননালী ভেদ করে পাকস্থলীতে গিয়ে পৌঁছায়, অন্ননালী ভেদ করে পরিবাহিত হয়ে পাকস্থলীতে গিয়ে পৌঁছালে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে ধ্বংস হয়ে বাইরে দেহ থেকে বের হয়ে, খুব বেশি হলে সে ডায়রিয়ার সংক্রমণ ঘটাতে পারে। কিন্তু যখন সেটা শ্বাসনালীর মধ্য দিয়ে আমাদের সেই শ্বাস ট্র্যাক দিয়ে, অর্থাৎ আমাদের শ্বাসনালীর শ্বসনতন্ত্রের অংশগুলোর মধ্য দিয়ে ফুসফুসে গিয়ে পৌঁছে, তখন কিন্তু সেটা খুব সহজে ফুসফুসে অ্যালভিউলাসের রিসেপ্টর সাইট দিয়ে খুব তার অ্যাক্টিভেটর সাইটটা অ্যাটাচ হয়ে যায় এবং ফুসফুসে সেটি সংক্রমণ ঘটানো শুরু করে। ফুসফুসে সংক্রমণ ঘটানোর সময় সে অ্যালভিউলাসগুলোকে কি করে দেয়? ফ্লুইড দিয়ে পূর্ণ করে মিউকাস নিঃসরণ করে মিউকাস দিয়ে পূর্ণ করে দেয়, ফলে এটি আর অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে পারে, আমরা শ্বাসকষ্ট সমস্যায় ভুগি। তাহলে দেখতেই পাচ্ছি এভাবে ভাইরাস কি করতে পারে? প্রাণীদেহে সংক্রমণ ঘটায়। ভাইরাস প্রাণীদেহে সংক্রমণ ঘটায়, এই কথাটার ভিত্তিতে আমি এখানে বেশ কিছু ইনফরমেশন দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। যেমন প্রথমে একটি শব্দ বলছি ভিরিয়ন, অর্থাৎ প্রোটিন আবরণ দ্বারা আবৃত ভেতরে ডিএনএ বা আরএনএ কে নিউক্লিক অ্যাসিড হিসেবে, ডিএনএ বা আরএনএ কে জেনেটিক বস্তু হিসেবে রেখে যে সংক্রমণ সত্তার সৃষ্টি হয়, তাকে আমি কিন্তু বারবার বলছি এখানে সংক্রমণ একটি বৈশিষ্ট্য। এতক্ষণ যে বলেছি বাইরে প্রোটিন আবরণ এবং ভিতরে নিউক্লিক অ্যাসিড, এটি দ্বারা কিন্তু জীবে বৈশিষ্ট্য প্রকাশ পায় না। এই বৈশিষ্ট্য তার অবশ্যই থাকবে, এবং যখন সেটি এই সত্তাটি যখন সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হবে, তখনই তাকে আমরা ভাইরাস বলবো। এই ভাইরাস মূলত একটি ভিরিয়ন। এই যে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন আবরণ বিশিষ্ট ভেতরে নিউক্লিক অ্যাসিড নিয়ে যে রাসায়নিক সত্তা, একে আমরা ভিরিয়ন বলছি। ভাইরাস একটি সম্পূর্ণ ভিরিয়ন। কিন্তু যদি সেটি ভাইরাস সবসময় যে আমাদের সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হবে, আমাদের ক্ষতি করবে, তা কিন্তু না। যদি ভাইরাস সেটা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন না হয়ে ক্ষতি করতে না পারে, সংখ্যা বৃদ্ধি করতে না পারে, তখন তাকে কিন্তু আমরা কি বলবো? ভিরিয়ন বলবো না। অর্থাৎ ভিরিয়ন সংক্রমণ ক্ষমতা সম্পন্ন অংশকে ভিরিয়ন বলা হয়। চলে আছে আমি ভিরয়েডের ক্ষেত্রে। ভিরয়েড কি? শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডকেই আমরা বিশেষ ধরনের বৃত্তাকার
নিউক্লিক অ্যাসিড হিসেবে যখন আরএনএ থাকবে কিন্তু কোনো প্রোটিন আবরণ থাকবে না, এই ধরনের ভাইরাসকে আমরা ভিরয়েড বলবো। আমি আবারও বলছি, রিসেপ্টর সাইটের কথা যেহেতু বলেছি একটু আগে, সুতরাং বুঝতে পারছো রিসেপ্টর, প্রত্যেকটা ভাইরাসের রিসেপ্টর সাইট থাকে, তখন সেই ভাইরাসটা কি করতে পারে, সংক্রমণ ঘটাতে পারে। অর্থাৎ ভাইরাসের ক্ষেত্রে, আমি আবারও বলছি, ভাইরাসের ক্ষেত্রে যখন এটি সংক্রমণ ঘটায় তখনই তাকে আমরা ভাইরাস বলছি। ভাইরাস কিন্তু সংক্রমণ ঘটাতে পারে, কিন্তু ক্যাপসিড আবরণ বিশিষ্ট নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত রাসায়নিক সত্তাকে বলছি আমরা ভিরিয়ন। আবার রাসায়নিক প্রোটিন আবরণবিহীন, প্রোটিন আবরণ নেই, প্রোটিন আবরণবিহীন শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত সংক্রমণ ক্ষমতা বিশিষ্ট রাসায়নিক সত্তাটিকে বলছি আমরা ভিরয়েড। 1976 সালে ডব্লিউ.এস. রয়নার সর্বপ্রথম এই ভিরয়েডের ধারণা দেন এবং তিনি দেখতে পান যে মানবদেহে রোগ সৃষ্টিকারী হেপাটাইটিস ডি একটি বিশেষ ধরনের জন্ডিস রোগের জন্য দায়ী। হেপাটাইটিসের একটি বিশেষ ভ্যারাইটি হচ্ছে হেপাটাইটিস ডি, তাকে চিহ্নিত করেন এবং দেখতে পান যে তার কোনো ধরনের প্রোটিন আবরণ বা ক্যাপসিড আবরণ নেই, কিন্তু তার নিউক্লিক অ্যাসিডে বেশ সংক্রমণ ক্ষমতা সম্পন্ন এবং এই ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডটার ক্ষেত্রে একটি বিশেষ ধরনের তথ্য হচ্ছে এটা অবশ্যই বৃত্তাকার আরএনএ হতে হবে। তারপর রয়েছে প্রিয়ন্স। প্রিয়ন্স নামক একটি বিশেষ ধরনের সত্তার আমরা ধারণা পেয়েছি, সেটা হচ্ছে 1982 সালে স্টেনলে, যিনি ভাইরাস নিয়ে প্রচুর গবেষণা করেছেন এবং ভাইরাস শব্দটি সম্পর্কে সুস্পষ্ট ধারণাই দেন মূলত স্ট্যানলে। 1882 সালে আমাদের নতুন আরেকটি ধারণা দিয়েছেন, সেটা হচ্ছে প্রিয়ন্স। প্রিয়ন্স হচ্ছে শুধুমাত্র প্রোটিন প্রোফাইল, শুধু প্রোটিন থাকবে কিন্তু কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না, অর্থাৎ কেন্দ্রীয় কোর হিসেবে কোনো নিউক্লিক অ্যাসিড বিহীন শুধুমাত্র একটি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন আবরণকেই বলা হচ্ছে প্রিয়ন্স। সাধারণত মানুষের দেহে স্নায়ুতন্ত্রে কুরু রোগ, মাটকাও রোগ, গরু এবং ছাগলের বিশেষ কিছু রোগের জন্য স্টেনলে প্রিয়ন্সকে চিহ্নিত করেন এবং প্রিয়ন্স সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট ধারণা দেন। এবার আমি চলে যাচ্ছি ভাইরাসের আকার আকৃতি নিয়ে দু চারটি কথা বলবো। ভাইরাসের আকার সব ধরনের হতে পারে, লম্বা, খাটো, দন্দাকার, সূত্রাকার, ব্যাঙাচি, কমাকার, সব ধরনের, একটা ছোট্ট বিন্দুর মতো তার আকার আকৃতি হতে পারে। অর্থাৎ এর আকার আকৃতি অনেক ধরনের। তো আকৃতির উপর যদি আমরা একে ভাগ করতে পারি তাহলে দেখা যায় দন্দাকার, গোলাকার, বহুভুজাকার, ব্যাঙাচিকার, সূত্রাকার, ডিম্বাকার, বেশ অনেক ধরনের ভ্যারাইটি আছে। তবে দন্দাকার ভাইরাসের উদাহরণ বলতে গেলে বলতে হবে টিএমবি ভাইরাসের কথা। টোবাকো মোজাইক ভাইরাস, তামাক গাছে রোগ সৃষ্টিকারী এই টিএমবি ভাইরাসটি আকার কিন্তু দন্দাকার। টিআইভি এবং এইচআইভি দেখতে পাচ্ছ, এইচআইভি বোর্ডে আঁকা আছে, একটি গোলাকৃতি ভাইরাস, একেবারে বৃত্তাকার। এই গোলাকার বা বৃত্তাকার ভাইরাসগুলোর অর্থাৎ টিআইভি এবং এইচআইভি ভাইরাসের আকৃতি হচ্ছে গোলাকার। বহুভুজাকার, বিভিন্ন ধরনের আকৃতি, শেপ বিশিষ্ট, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, সপ্তভুজাকার, এরকম ভিন্ন ভিন্ন বিশিষ্ট বহুভুজাকার ভাইরাসের একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে হার্পিস। ব্যাঙাচিকার, একেবারে দেখতে ব্যাঙাচির মতো বা কমা আকৃতি, এরকম ভাইরাসের উদাহরণ হচ্ছে T2 ফার্স্ট ভাইরাস। আমরা খুব সাধারণ একটি পরিচিত একটি ভাইরাস হচ্ছে T2 ফার্স্ট ভাইরাসটা অনেকবার আমরা পড়েছি আমাদের ছোট ক্লাসগুলোতে। এবং T2 ফার্স্ট ভাইরাসের ক্ষেত্রে আমরা সাধারণত সংক্রমণ ক্ষমতার কারণেই এবং বিশেষ করে ভাইরাস ব্যাকটেরিয়াকে সংক্রমণ করার কারণে T2 ফার্স্টকে আমরা খুব ভালোভাবে চিনি। এর বিভিন্ন অনেকগুলো প্রকরণ রয়েছে, T2, T4, T6, এই সমস্ত ভাইরাসে কিন্তু এই ফার্স্ট ভাইরাসগুলো কিন্তু ব্যাঙাচি আকার। সূত্রাকার ভাইরাসের একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ইবোলা ভাইরাস। সূত্রাকার, সূত্রের মতো, এটা একেবারে ফ্লাজেলা বা সূত্রের মতো দেখতে। ডিম্বাকার ভাইরাসের উদাহরণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আমাদের সবার পরিচিত সর্দি কাশির জন্য দায়ী যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেটি কিন্তু দেখতে একেবারে ডিম্বাকার। নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে ভাইরাস দুই ধরনের, অর্থাৎ ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। অর্থাৎ যে ভাইরাসের দেহের ভিতর জেনেটিক কোড হিসেবে শুধুমাত্র ডিএনএ থাকে তাকে ডিএনএ ভাইরাস, এবং যে ভাইরাসের দেহের ভিতর শুধুমাত্র আরএনএ থাকে জেনেটিক কোড হিসেবে তাকে আরএনএ ভাইরাস বলছি। ডিএনএ ভাইরাসের উদাহরণ হচ্ছে T2, টিআইভি এবং ভ্যাকসিনিয়া। এবং আরএনএ ভাইরাস যাদের জেনেটিক নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে, এরকম আরএনএ ভাইরাসের উদাহরণ হচ্ছে টিএমবি, এইচআইভি, ডেঙ্গু, মামস এবং পোলিও। অর্থাৎ
টিএমভি, এইচআইভি এবং ডেঙ্গু রোগ সৃষ্টিকারী, মামস এবং পোলিও রোগ সৃষ্টিকারী ভাইরাসগুলোর রাসায়নিক জেনেটিক কোড বা নিউক্লিক অ্যাসিডটি হচ্ছে আরএনএ। পোষক দেহের ভিত্তিতে ওদেরকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন যখন এরা উদ্ভিদ দেহে প্রবেশ করে, তাকে উদ্ভিদ দেহে প্রবেশ করে বংশবৃদ্ধি করে, তখন একে উদ্ভিদ ভাইরাস, প্রাণী দেহে প্রবেশ করলে প্রাণী ভাইরাস, ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করলে তাকে ব্যাকটেরিওফাজ, কখনো কখনো সায়ানোফাজ বা ছত্রাকের দেহে প্রবেশ করলে তাকে মাইক্রোফাজ ভাইরাস বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে ভাইরাস একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি বাধ্যতামূলক পরজীবী, প্যারাসাইট, অবলাইজড প্যারাসাইট, অর্থাৎ এটি পোষক ছাড়া কোনোভাবে এটা বংশবৃদ্ধি করতে পারে না। এই জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ সুস্পষ্টভাবে জীবীয় বৈশিষ্ট্য প্রকাশের জন্য অত্যাবশ্যকীয়ভাবে তাকে একটি পোষক দেহে অবস্থান করতে হয়, তাই একে বাধ্যতামূলক পরজীবী বলা হয়। এবং এই পোষক দেহের ভিত্তিতে যখন উদ্ভিদ দেহকে পোষক হিসেবে ব্যবহার করে তখন তাকে উদ্ভিদ ভাইরাস বলা হয়। সাধারণত টিএমভি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস তামাক গাছে, টোবাকো বা তামাক গাছেই সংক্রমণ ঘটায়, সেখানে সে জীবের বৈশিষ্ট্য প্রকাশ পায়। টিএমভি ভাইরাস, প্রাণী ভাইরাস হিসেবে রয়েছে এইচআইভি এবং ভ্যাকসিনিয়া, অর্থাৎ প্রাণী দেহে প্রবেশ করে সেখানে সংক্রমণ ঘটায়। ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে যে ভাইরাসগুলো, আমি একটু আগে বলেছি ফার্স্ট ভাইরাসের কথা, T2, T4, T6 ফার্স্ট ভাইরাসগুলো ব্যাকটেরিয়া দেহে সংক্রমণ ঘটায় এবং সংখ্যা বৃদ্ধি করতে পারে। সায়ানোফাজ ভাইরাস, সায়ানো ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে এবং এটা হচ্ছে LPP1, LPP2 ভাইরাস। মাইক্রোফাজ ভাইরাস হচ্ছে যখন ছত্রাকের দেহে প্রবেশ করে বিশেষ ভাইরাসগুলো সংখ্যা বৃদ্ধি ঘটায়, তখন এই ধরনের ভাইরাসগুলোকে মাইক্রোফাজ ভাইরাস বলা হয়। এবার একটি ভাইরাস, এমন এক ধরনের ভাইরাস নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে ইমার্জিং ভাইরাস। কাদেরকে আমরা ইমার্জিং বলছি? ভাইরাস, আমরা পুরো আলোচনা থেকে একটা জিনিস সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি, ভাইরাস পোষক দেহ ছাড়া কোনোভাবে সংক্রমণ ঘটাতে পারে না, তো জীব দেহ ছাড়া এটা কোনোভাবেই তার জীবী বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না এবং সংক্রমণ ঘটাতে পারে না। এটি দীর্ঘ সময় ধরে জড়বস্তুর ন্যায় পৃথিবীতে অপরিবর্তনীয় অবস্থায় থাকতে পারে, কিন্তু শুধুমাত্র জীবদেহ পেলে, জীবদেহে প্রবেশ করলে তখনই কেবল এটি জীবদেহের ভেতরে তার জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং জীবের সংক্রমণ ঘটায়। তাহলে ভাইরাসের যে ক্যাপসিড আবরণের কথা বলেছি, যে প্রোটিনের যে আবরণ, ক্যাপসিড আবরণে কোথাও কোথাও কি আছে, রিসেপ্টর সাইট আছে, কোথাও কোথাও অ্যাক্টিভেটর সাইট আছে, এবং যে বিশেষ ধরনের উদ্ভিদ বা প্রাণীকে সে সংক্রমণ ঘটাবে বা পোষক দেহে প্রবেশ করতে চাইবে, সেই পোষক দেহের কোনো কোনো কোষেই তার জন্য কি আছে, রিসেপ্টর সাইট আছে, যে অ্যাক্টিভেটর সাইট দিয়ে রিসেপ্টর সাইট অ্যাটাচ হলে তখন সেই বিশেষ উদ্ভিদ বা প্রাণী দেহে প্রবেশ করতে পারবে এবং সংক্রমণ ঘটাতে সক্ষম হবে। এক্ষেত্রে যে ভাইরাসগুলো আদিতে যে পোষকের দেহে ছিল, সেই পোষক দেহ থেকে পরবর্তীতে নতুন কোনো প্রজাতিতে সংক্রমণ ঘটাতে সক্ষম হয়েছে, এই ধরনের ভাইরাসগুলোকে বলা হয় ইমার্জিং ভাইরাস। যেমন ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসটি মূলত আগে কিন্তু পাখিকেই সংক্রমণ করতো, অর্থাৎ তার এই ভাইরাসের অ্যাক্টিভেটর সাইটগুলোর জন্য রিসেপ্টর সাইট ছিল শুধুমাত্র পাখির দেহে বিশেষ কিছু কোষে, কিন্তু পরবর্তীতে এই ভাইরাসটি তার নিজের মিউটেশন ঘটিয়ে তার অ্যাক্টিভেটর সাইটকে আরো উন্নত করেছে বা আরো ভ্যারাইটি ধরনের ভিন্ন ভিন্ন কিছু অ্যাক্টিভেটর সাইট তৈরি করতে সক্ষম হয়েছে, যার কারণে পরবর্তীতে এটি মানুষের দেহে সংক্রমণ করতে সক্ষম হয়েছে। অর্থাৎ পাখির দেহে সে সংক্রমণ করতে পারে, কারণ পাখির দেহে তার অ্যাক্টিভেটর সাইটের জন্য রিসেপ্টর সাইট আছে, কিন্তু পরবর্তী দেখা গেল সে আরো কিছু অ্যাক্টিভেটর সাইট তৈরি করে নিয়েছে, যার কারণে সে মানুষের দেহে শ্বাসনালীতে সংক্রমণ ঘটাতে সক্ষম হয়েছে, এবং যার কারণে দেখা যাচ্ছে আমাদের সর্দি কাশির জন্য দায়ী যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেটার আদি পোষক পাখি হলো, বর্তমানে তার পোষক কিন্তু আমাদের মানুষরা। সেরকম বেশ কিছু ভাইরাস রয়েছে যারা আগে, যেমন ইয়েলো ফিভার ভাইরাস, এখন মানুষের দেহে সংক্রমণ ঘটায় এবং পিতরোগ সৃষ্টি করে, কিন্তু পূর্বে এর আদি পোষক ছিল বানর, শুধুমাত্র বানরের দেহেই রোগ সৃষ্টি করতে পারতো, সংক্রমণ ঘটাতে পারতো, মানুষকে সংক্রমণ ঘটাতে পারতো না। কিন্তু বানরের দেহে সংক্রমণ ঘটাতে ঘটাতে তার অ্যাক্টিভেটর সাইট মানুষের দেহে সংক্রমণ করার উপযুক্ত করে নিয়েছে, এবং যার কারণে পরবর্তীতে ইনফ্লুয়েঞ্জা এখন পিতরোগ মানুষের খুব সাধারণ একটি কমন রোগ হিসেবে পরিণত হয়েছে, অর্থাৎ মানুষের সংক্রমণ করতে সক্ষম হয়েছে। এই সমস্ত ভাইরাসগুলো যা আদি পোষক ছিল একরকম, এরা দিন দিন নিজেকে মিউটেট করে নতুন পোষকে সংক্রমণ করতে বা নতুন পোষকের দেহে সংক্রমণ ঘটাতে সক্ষম হয়েছে, এই ধরনের ভাইরাসগুলোকে বলা হয়
ইমার্জিং ভাইরাস। উদাহরণ হিসেবে বলা আছে HIV ভাইরাস, সার্স ভাইরাস, ইবোলা ভাইরাস, এদের কথা। আজকে আমি আলোচনা করেছি মূলত ভাইরাস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এই জীবজড় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, জীবজগতের অবস্থান সম্পর্কে আলোচনা করেছি। এটা একটা ভালো গুড বোর্ড কোয়েশ্চেন। তোমরা প্রশ্নটাকে খুব গুরুত্ব দিয়ে নিবে এবং প্রশ্নটা সুন্দরভাবে তৈরি করবে। জীবের বৈশিষ্ট্য আলাদাভাবে, প্রাণী জড় বৈশিষ্ট্য আলাদাভাবে দিয়ে তার অবস্থানটা সুস্পষ্ট করে ব্যাখ্যা করবা। রয়েছে এখানে গঠন, এই ভাইরাসের গঠন বর্ণনা করো। এখানে আমি একটা ভাইরাসের চিত্র এঁকেছি, তার গঠন সম্পর্কে বলেছি। আর রয়েছে ভাইরাসের প্রকৃতি বা আকার, ভ্যারাইটি কত রকম, ভাইরাস কত রকম হতে পারে, আকার আকৃতির ভিত্তিতে, নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে, কোষকের দেহের ভিত্তিতে। এই ভাইরাসের প্রকৃতি সম্পর্কে তোমরা প্রশ্নটা তৈরি করবে, যে ভাইরাসের প্রকারভেদ লিখো। এবং আরো একটি ছোট ছোট কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি, যেমন ভিরিয়ন, ইমার্জিং ভাইরাস, ভিরয়েড, ট্রিয়ন্স। এই ভাইরাসগুলোকে তোমরা সংজ্ঞাগুলো শিখে নিবা। এটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। পরবর্তী ক্লাসে আমি ভাইরাসের নতুন কোনো টপিকস নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।